স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। শুরুর আগে সময়সূচি বদলে ধাক্কা খেলে এসএসসি পরীক্ষা। সহিংস রাজনীতির কারণে দেশের অনেক কিছুতেই ভর করেছে এমন অনিশ্চয়তা। অবরুদ্ধ সময় শেষ দেখতে চায় সাধারণ মানুষ। এসব নিয়ে আজকের আলোচনা, পরীক্ষা শেষ কবে। কথা বলতে স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলামিস্ট মহিউদ্দিন খান মোহন, আছেন এবি নিউজ 24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের। আমি প্রথমে জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে জানতে চাইবো যে আজকে যে ঘোষণা মাননীয় শিক্ষামন্ত্রী থেকে আসলো যে আগামীকাল আসলে এসএসসি পরীক্ষা হচ্ছে না, এটি কি সরকারের এক ধরনের ব্যর্থতা, পরাজয় মানবেন কিনা আপনি? আপনি কি মনে করেন কিনা যে এটা সরকারের এক ধরনের ব্যর্থতা হলো? সরকারের দায়িত্ব ছিল পরীক্ষাটি নেওয়া, সরকার অনেক রকম কথা বলেছিল, সরকার পরীক্ষাটি নিতে পারে নাই, সেটি এক ধরনের ব্যর্থতা মানবেন কিনা জনাব সুভাষ সিংহ রায়? না, আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনার এই শিরোনামটার জন্য। আসলে আপনি আপনার এই শিরোনামের ভিতরে যে শব্দগুলো লুকিয়ে আছে, যে বাক্যগুলো লুকিয়ে আছে, সেটা শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না, এসএসসি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না, আমাদের রাজনীতিবিদদের পরীক্ষারও এর মধ্যে আছে, আমার ধারণা এটা। এবং আমি যতটুকু বুঝে ফেলেছি যে সব কিছু মিলে কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে। আমরা এত দূর এগিয়েছি, বাংলাদেশ এত আমাদের সমৃদ্ধি হয়েছে, বাংলাদেশের দিকে তাকিয়ে আছে পৃথিবীর সমস্ত মানুষ তাকিয়ে থাকে। এত তাড়াতাড়ি এত উন্নতি বাংলাদেশ কেমন করলো? তো সেই পরীক্ষা এখন দিতে হবে রাজনীতিবিদদের। এসএসসি পরীক্ষা না নেওয়া, এসএসসি পরীক্ষার এরকম পরীক্ষা তো অনেক পিছিয়েছে। আপনি ছাত্র জীবনে থাকা অবস্থায় দেখেছেন যে এই ডাকসু নির্বাচন সর্বশেষ যেবার হলো না, সেবারও কিন্তু যে কারণে পিছানো হলো, স্লোগান দেওয়া হয়েছিল যে নির্বাচন না পরীক্ষা, পরীক্ষা পরীক্ষা, এটা বলা হয়েছে। আর মিছিল থেকে অনবরত গুলি বর্ষণ হয়েছে। শেষ পর্যন্ত তৎকালীন উপাচার্য মনিরুজ্জামান মিয়া সে হ্যান্ড মাইক নিয়ে তিনি ঘোষণা করলেন যে পরীক্ষা চালু করার জন্য তপধ্বনি করার প্রয়োজন নাই, অতএব নির্বাচন বন্ধ করা হলো। মানে আমরা সব কিছুতে পরীক্ষা দিচ্ছি, কিন্তু একটা পরীক্ষায় আমরা কিন্তু পিছিয়ে গেলাম। মানুষ দাউ দাউ করে জ্বলছে, এইটা কিন্তু আমরা। সুভাষ দা, আপনি নিশ্চয়ই প্রসঙ্গে বলবেন, তাহলে আপনি পরীক্ষাটা যে সরকার নিতে পারলো না, এটাকে আপনি ব্যর্থতা মানছেন না? না, ব্যর্থতার বিষয় না। আমাকে তো এই যে প্রধানমন্ত্রী আজকে বাংলা একাডেমির যে অমর একুশের উদ্বোধনী অনুষ্ঠানে খুব স্পষ্ট করে বলেছেন যে আমরা ছেলেমেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারি না এবং আমরা তাদের সন্ত্রাসীদের মুখের দিকে ঠেলে দিতেও পারি। তার মানে কি আমরা এটার অনুবাদ এরকম করতে পারি যে আমরা আসলে ছেলে মেয়েদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ? কিছু এই আগ্রাসীদের হাত থেকে কিছুটা তো ব্যর্থ বটেই। এবং এই অনিশ্চয়তা তো আপনার এই কথার মধ্যে রয়েছে, আপনার শিরোনামের মধ্যেও রয়েছে। মহিউদ্দিন খান মোহন, আজকে এসএসসি পরীক্ষাটা পিছিয়ে গেল। আপনারা চাইছিলেন যে এসএসসি পরীক্ষাটা পিছিয়ে যাক, তার জন্য আপনারা 72 ঘন্টা হরতাল রেখেছেন। নিজেদেরকে সফল মানবেন কিনা যে সফল হয়েছেন আপনারা পরীক্ষাটি পিছানোর জন্য? হ্যাঁ, আপাত দৃষ্টিতে তো সফলতার কথা বলতেই হবে যে পরীক্ষা পিছাতে সরকার বাধ্য হয়েছে। তবে আপনি সুভাষ বাবুকে বলছিলেন যে আপনারা ব্যর্থতা মানবেন কিনা। আমি মনে করি এটা সরকারের ঠিক ব্যর্থতা হিসাবে আমি আখ্যায়িত করব না। আমি বলবো একটা ওয়াইজ ডিসিশন পরীক্ষাটা পিছিয়ে দেওয়া। কারণ এই কোমলমতি শিক্ষার্থীদের, আমি আগে থেকে বলে আসছি, আমরা এই কোমলমতি শিক্ষার্থীদের একটা খারাপ সিচুয়েশনের মধ্যে, একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে, একটা সহিংসতার মধ্যে ঠেলে দেওয়াটা কোনো মতেই বুদ্ধিমানের কাজ হবে না। কতদিন পিছানোটা? আমি মনে করি সরকার যে ওয়াইজ ডিসিশনটা নিয়েছে পরীক্ষাটা পিছিয়ে দিয়ে, একটা পরীক্ষায় তো মাত্র পিছিয়েছে, বাকিগুলো তো ঠিক আছে এখনো। আমি মনে করি সরকারের আরো ওয়াইজ ডিসিশন হবে যে এই যে বর্তমান যে রাজনৈতিক সংকট, এই রাজনৈতিক সমস্যা থেকে সংকটের উদ্ভব এবং সংকট থেকে আজকে পরীক্ষাটা সংকটে পড়েছে। রাইট। রাজনৈতিক সমস্যাটার সমাধানের জন্য যদি একটা ইতিবাচক উদ্যোগ সরকার নেয়, তাহলে শুধু এসএসসি পরীক্ষা কেন, যত পরীক্ষা বাংলাদেশে হবে, 365 দিনই বাংলাদেশে পরীক্ষা হয় কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, সেই পরীক্ষাগুলো নির্বিঘ্নে চলবে। এবং সুভাষবাবু যেটা বলেছেন যে আমরা অনেক পরীক্ষায় পাশ করতে পারিনি বা পিছিয়ে আছি, সেই পরীক্ষাগুলো তো বোধ হয় আমরা এগিয়ে যেতে পারবো। মোহন ভাই, এইটা তো আপনি সরকারের দিক থেকে বললেন, বিএনপির দিক থেকে কি এগুলির কোনো উদ্যোগ আছে যে মানে কেন পরীক্ষাটা পিছিয়ে, কোন জায়গায় নিলে আসলে পরীক্ষাটা ঠিক মতো দিতে পারবে? ঠিক ধরা যাক, আমরা ধরে নিলাম যে সরকার আপনাদের সঙ্গে কোনো আলোচনা করবে না, সরকারের জায়গায় অনড় থাকবে। আমি যদি সেই জায়গা থেকে ধরে নেই, তখন কি বিএনপি তার জায়গায় অনড় থাকবে কিনা, না বিএনপি অন্য কোনো কিছু ভাববে? একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার পয়েন্টে তো অনড় থাকবে, এটা স্বাভাবিক। রাজনৈতিক কথা, সরকারের তো একটা রাজনৈতিক দল আছে, সরকার অনড় থাকুক, আপনারা অনড় থাকেন, আপনাদেরকে কংগ্রেচুলেশনস। আমি একটু প্রিন্স ভাই, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে অবরোধ কর্মসূচি চলছে, তার মধ্যে আবার 72 ঘন্টা হরতাল দেওয়া হয়েছে। আপনি কি
পর্যবেক্ষণ করছেন যে রাজনীতিবিদ হিসেবে, যে একটি কর্মসূচি চলাকালে যে আরেকটি কর্মসূচি দেওয়া হচ্ছে, এটি কেন, মানে এই এমফাসিসটা কেন, মানে কেন মনে করছে যে বিএনপি যে আসলে হরতালের মধ্যে, অবরোধের মধ্যে আসলে হরতাল দিতে হবে? আচ্ছা, প্রথমত একটু আগে যেটা নিয়ে আলোচনা হচ্ছে ওইটা নিয়ে একটু 30 সেকেন্ড একটু মন্তব্য করেই যাই। আসলে এই যে আমরা আজকে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারলো না, 15 লক্ষ পরীক্ষার্থী, এবং এই পরীক্ষার গুরুত্ব অন্য যে কোনো পরীক্ষার গুরুত্বের তুলনায় অন্যরকম, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। তো এইটি হচ্ছে আমাদের নীতিহীন ক্ষমতালিপ্স রাজনীতির কি বলবো শিকারে পরিণত হলো আমাদের এই কোমলমতি শিশুরা। এবং দেখুন এখানে কিভাবে আমরা দেখলাম যারা হরতাল অবরোধ ডাকছে তাদেরকে তাদের এক নেতা বলেই ফেললেন যে কিসের পরীক্ষা, আর বলার দরকার নাই। আর আমরা সরকার বাহাদুরের কাছ থেকে আমি দেখলাম একটু মোহন ভাই তাদের খেয়াল করেছেন দায়িত্বটা কিনা বিবিসি সংলাপে হাফিজউদ্দিন সাহেব এই কথা হাফিজউদ্দিন এই কথা বলেছেন। আচ্ছা, আর সরকার দেখলাম সে পুলিশ পাহারায়, যে পুলিশ বাড়ি বাড়ি বলো আমি দেব, 14 দল বললো তারা নাকি পাহারা দিয়ে আবার দিয়ে দেবে। তা কোথায় পুলিশ, কোথায় 14 দল সরকারের আমি তাল বুঝলাম না। তারা নাকি বাড়ি বাড়ি নিয়ে এসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবে, কিন্তু বাস্তবতা পরবর্তীতে যা আমরা দেখলাম এই আর কি। মানে সুতরাং এইটাকে আমি ওই যেটা বললাম নীতিহীন এবং ক্ষমতালিপ্স রাজনীতির শিকারে তারা পরিণত হলো, এটা আমাদের হিসাবের মধ্যে রাখতে হবে। এখন আপনি যে কথাটা বললেন, আসলে এইবারে যারা এই অবরোধ লাগাতার কর্মসূচিটা দিল এবং তার মাঝে মাঝে এই ধরনের হরতাল দিচ্ছে, আমি তো কি বলবো যে তাদের কর্মসূচির তাল বেতাল হচ্ছে এবং হওয়াটা আমি কোনো অস্বাভাবিক দেখি না। কারণ এইবারে তারা যে ভূমিকাটা নেওয়ার শুরু করেছে, তাদের এজেন্ডাটা কি ছিল? সামনে একটাই যদি বলেন টার্গেট ছিল 5ই জানুয়ারিকে ঘিরে যে কথাগুলো বলছিল, কিন্তু ওই কথার থেকে নেপথ্যে আসলটা আমরা বারবার বলার চেষ্টা করি, সেটি একটু অন্য। সেটি হচ্ছে এর আগে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো, তারা কিন্তু বাংলাদেশের এই প্রচলিত ব্যবস্থা এবং প্রচলিত রাজনীতির ধারা এটাকে বাদ দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নানা ধরনের ধারা সূচনা করলো। তারা বিএনপির ঘাড়ে ভর করে তার কর্মসূচিকে সামনে রেখে ধরনের নানা ধরনের কর্মসূচি তারা করবে, এটাই স্বাভাবিক। এবং এই কর্মসূচি তারা পালন করছে, কি বলবো, আমি দেখি যে এক ধরনের মিডিয়া এ ব্যাপারে একটা বড় ভূমিকা পালন করছে। একটা কর্মসূচি দিচ্ছে, যদি মিডিয়া না বলতো এই কর্মসূচির খবর তো জনগণের কাছেই পৌঁছাতো না। সেইটাও আমরা একটা বাংলাদেশে নতুন চল দেখলাম। যদিও আমরা বামপন্থী বা সাধারণ মানুষের এ ধরনের কর্মসূচি হলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মিডিয়া মন খারাপ করলে বা আমার পরে রাগ করলে আমার কিছু করার নেই, আমি নিশ্চিত মিডিয়া আমাদের সেই খবরটা দেবে না। কিন্তু এইখানে খবর তারা কিন্তু দিয়েই জিনিসটাকে এই ধরনের নিল। এবং অবরোধের নামে যেটা করতেছিল, তা ভাবলো যে হরতাল দিলে কি বলবো একটু আর একটু পাকাপোক্ত হয় কিনা, আর কিছুই না। সবগুলো হচ্ছে এক ধরনের আওয়াজের উপরে নির্ভর করেই, এবং নির্ভর করতেছে যে অবরোধে হয়তো পেট্রোল বোমা যেটা মারা হবে, হরতাল দিলে পেট্রোল বোমার উৎসব মহোৎসবটা বোধহয় আর একটু বেশি হবে, এই কারণেই তারা দিচ্ছে, আর কিছু দেখি না। প্রিন্স ভাই আপনাকে ধন্যবাদ। আমি জনাব সুভাষ সিংহ রায়, আপনি খেয়াল করেছেন যে বেগম খালেদা জিয়ার বাসায় 19 ঘন্টা বিদ্যুৎ ছিল না। আমার প্রশ্নটি হচ্ছে তার বাসায় বিদ্যুৎ সংযোগটি কেন আবার ফিরিয়ে দেওয়া হলো, সে ব্যাপারে আপনি কিছু জানেন? আমি তো কবিতা পছন্দ করি, প্রায় কবিতা পাঠ করি, সাহায্য নেই। সুকুমারের একটা কবিতা আছে ছোটকালে, আপনি পড়েছেন আমিও পড়েছি, যে মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যে বাজে বকিস নেই আর খবরদার। আমি অনেকের কাছে প্রশ্ন করেছি, এই যে মানে কেন ফিরিয়ে দেওয়া হলো সেটা, বালির ট্রাক না মানে আপনি বিদ্যুৎ সংযোগের কথা যদি বলেন, বালির ট্রাক, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, এগুলোর পিছনে তত্ত্বটা কি? আমি এই তত্ত্বের উত্তর কিন্তু পাইনি। তখন এক ধরনের উত্তর আমি পেয়েছি, অনেকের বলতে আপনাদের দর্শকদের জন্য সুবিধা হতো, আপনি কার কাছে কি আমি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট যারা কিংবা মানে যারা নীতি নির্ধারণী জায়গায় আছে তারা সংযুক্ত যারা, তার সঙ্গে জিজ্ঞেস করেছি। এই যে রাজনীতির যে বললাম না যে আমার মাথায় অনেক প্রশ্ন আসছে, দিচ্ছে না কেউ জবাব তার। আর মোহন ভাই যেটা বলেছেন যে বিএনপি অনড় থাকবেই, বিএনপি তার রাজনৈতিক দল হিসেবে অনড় থাকবে, আমার কাছে তেমন মনে হয় না। বিএনপি অনড় নেই। প্রিন্স ভাই যেটা বলেছেন আমি একটু আরো খোলসা করে বলি, এইবারের যে অবরোধটি শুরু হয়েছে 5 তারিখে, সেই অবরোধটি কিন্তু এইবার গণমাধ্যমের কিছু অতি উৎসাহী কর্মীরা কিন্তু এই উৎসাহের জন্ম দিয়েছেন। আর রাজনীতিতে কোনো নিজের দলের কর্মীদের প্রতি বিশ্বাস না থাকলেও বেগম খালেদার সাথে একটা শিমুল বিশ্বাস আছে। এই শিমুল বিশ্বাসের মতন লোকরা খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে, যে কারণে খালেদা জিয়া এখন অনড় হতে বাধ্য হচ্ছে। এবং তিনি সবকিছু তার নিয়ন্ত্রণে আছে কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। খালেদা জিয়া এই কারণে অনড় হয়ে আছেন, সরকারের পক্ষ থেকে কেন অনড় হয়ে আছেন সেই ব্যাপারে আপনার কোনো ব্যাখ্যা আছে? সরকারের কাছে একটাই বিষয়, সরকারের বিষয় যে সরকার, মানে সরকার কি আপনার অনড় মনে হয় না? সরকার ঠিকই আছে, অনড় থাকবে এক জায়গায়, যে জনগণের জানমালের যে নিরাপত্তার যে ব্যাপারটি,
সেটা ব্যাপারে সে কিন্তু অনর। মানে মানে আর সরকারের আর রাজনৈতিক সংকট হিসেবে দেখার ক্ষেত্রে কি সরকারের এই অনড়তা রাজনৈতিক আছে? সংকটটা তৈরি করা সংকট। আমি যদি প্রিন্স ভাইয়ের মতো বলতে পারতাম তাহলে আমি খুব খুশি হতাম। আপনি তো খুবই অতি সরলীকরণ করলেন যে এই সরলীকরণ অবশ্য আমি অনেক দিন ধরে টেলিভিশনে দেখছি কেউ কেউ বলছেন যে মিডিয়া থেকে প্রশ্ন করা হয়েছিল বলে খালেদা জিয়া হঠাৎ করে বলে ফেলেছেন। ব্যাপারটি কি এত সরল? না, সরলই। বিএনপি রাজনীতি ওইভাবে, বিএনপি রাজনীতি কোন দিকে কারা নিচ্ছে, কিভাবে নিচ্ছে, এটা কেউ আসলে বলতে পারে না। মানে এই অদ্ভুত একটা ধারণা বেগম সৃষ্টি জিয়া হচ্ছে। বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, তিনি হঠাৎ করে বলে ফেলেছেন অবরোধ চলবে, তাই অবরোধ চলছে। 3বারের প্রধানমন্ত্রী, আপনি যখন আপনার মনে পড়বে যে ঢাকা ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন, 3বারের প্রধানমন্ত্রীর মুখ থেকে এই কথাটা আসতে পারে? পুলিশের একটা সদস্যকে দেখিয়ে বলে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে ফেলবো? মানে না, আপনি বলেন আমার কথাগুলো তো আমি কি একেবারে মানে আমি তো ঘটনার থেকে নিচ্ছি কথাগুলো, আমি তো আর নিজের কথা বানিয়ে বলছি না। না, আমি বলছি যে আজকের যে বাস্তবতা, আপনি কোনদিন শুনতে পেরেছেন পৃথিবীতে একটা ইনজেকশন আবিষ্কার হয়েছে সেই বেগম খালেদা জিয়াকে পুশ করা হয়েছে, যেটা খালেদা জিয়া প্রধানমন্ত্রী যখন তার দুয়ারে গেছেন ওর আগে এটা পুশ করা হয়েছে, আবার যখন তিনি ফিরে এসেছেন এটাতে জেগে উঠেছেন। না, উনি জেগে উঠেছেন সেরকম কোনো কথা, সেরকম প্রমাণ করতে পারেনি। না, সেটা খালেদা জিয়া অভিনন্দন জানিয়েছেন। কোন বেগম খালেদা জিয়া অভিনন্দন জানিয়েছেন? বেগম খালেদা জিয়া ধন্যবাদ জানিয়েছেন, সেটি 11টা 11:30টার সময় একটি প্রেস বিবৃতি, তার প্রেস বিবৃতিতে আসছে, সেই প্রেস বিবৃতিতে আপনি যে অনর, বিএনপি যে অনর কথা বলা হচ্ছে, বিএনপি কোন ক্ষেত্রে অনর? মানুষ পুরানোর ক্ষেত্রে অনর। আপনি জানেন এই যে হরতাল শব্দটি আবিষ্কার করেছেন, যিনি প্রবর্তন করেছেন মহাত্মা গান্ধী তার কর্মসূচি প্রত্যাহার করেছিলেন, মানুষের মৃত্যু হয়েছিল। না সুভাষ দা, আপনার বক্তব্যটি হচ্ছে বিএনপি অনর নয়। বিএনপি অনর, আমি সেটা বলি নাই। তাহলে আপনার বক্তব্যটা কি? মানে আপনার মানে মোহন ভাই বলেছেন যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি অনরই থাকবে, তার দল হিসেবে যে তার যে কার্যক্রম থাকানো উচিত, তাহলে আপনি মনে করছেন রাজনৈতিক কার্যক্রম তো তারা করছে না। আপনি তকমা লাগিয়ে দিচ্ছেন রাজনীতির, আপনি তকমা লাগিয়ে দিচ্ছেন আন্দোলন করছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড। আমার মনে হয় যে অনর থেকে অনর শব্দটা, আমি যে প্রশ্নটি করেছিলাম সেটি হচ্ছে যে 19 ঘন্টা বিদ্যুৎ ছিল না, যে সেই ব্যাপারটি যখন বিদ্যুৎ কেন্দ্রটি আবার পুনঃসংযোগ দেওয়া হলো সেটি কেন দেওয়া হয়েছে, আপনি বলেছেন যে সেটি আসলে আপনি জানেন না, নীতি নির্ধারণী পর্যায়ে আপনি প্রশ্ন করেও তার কোনো জবাব পান নাই। আমার মাথা ঢুকছে না, আমার মাথায় অনেক প্রশ্ন আসছে। আপনার মাথায় প্রশ্ন আসছে, সেই প্রশ্ন থেকে আপনি কখনো জানতে ইচ্ছা করেন যে একটি দল করেন, আপনি সেই দলের আপনি প্রশ্ন করছেন, জবাব পাচ্ছেন না, সেটি কিরকম? না, এটা তো সংকট আছে, এই সংকট আছে। আমি একটু মোহন ভাইয়ের কাছে জানতে চাইবো যে মোহন ভাই, আপনি বলছিলেন যে বিএনপি জায়গা থেকে অনর থাকবে, কিন্তু বিএনপির এই অনরতার কথা যদি আমি আরেকটু আগে থেকে বিশ্লেষণ করি, যে আপনারা আসলে বলেছিলেন যে জনগণকে সম্পৃক্ত করে এবার আন্দোলন করা হবে, 2013 সালের মতো করে যে আন্দোলন করা হয়েছে সেই আন্দোলনের সাথে বিএনপি থাকবে না, এবং বিএনপির পক্ষ থেকে এটিও বলা হয়েছে যে আওয়ামী লীগ যেভাবে আন্দোলন করেছে মাঠের আন্দোলন ওরকম করে না করে জনসম্পৃক্ততার একটি আন্দোলন করে তোলা হবে। আপনি কি মনে করেন জনগণ আপনাদের সাথে আছে এই অবরোধ কর্মসূচিতে? জনগণ আমাদের সাথে আছে, এই অবরোধ কর্মসূচিতে আমাদের সাথে আছে, টানা অবরোধে অনির্দিষ্টকাল। সুভাষ ভাই বলেছেন, সুভাষদা বলেছেন যে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করছে না। আপনি আমাকে এই টক শোতে ডেকেছেন, আপনি ডেকেছেন, আমি এখানে এসেছি কথা বলার জন্য। এখন আপনি যদি আমাকে কথা বলতে না দেন তাহলে আমার কি করার আছে? আমাকে চুপচাপ চলে যেতে হবে, অথবা আমাকে একটা বিদ্রোহ করতে হবে আপনার এখানে। আপনি কিন্তু আমাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দিচ্ছেন না, আপনি আমাকে মিছিল করতে দিচ্ছেন না, আপনি আমাকে মিটিং করতে দিচ্ছেন না, আপনি আমার একাডেমিক ইন্টারেস্টে বেগম খালেদা জিয়া কিন্তু 2014 সালে 11টি জনসভা করেছেন, ছোট বড়। বেগম খালেদা জিয়া যতবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, যতবার আমরা টেলিভিশনগুলি সেগুলি লাইভ দেখিয়েছি, কিন্তু 5 জানুয়ারিটার ক্ষেত্রে সরকারের রিজার্ভেশন ছিল, আপনারা ডাক দিয়েছিলেন সরকার পতনের। এটি সরকার আসছি আপনার কাছে। জি, 5 জানুয়ারি তো, তার আগে 27 ডিসেম্বর গাজীপুরের সভাটা কবে ছিল? ওইটা কেন বন্ধ করলেন? আচ্ছা, গাজীপুরের সভাটি কেন করেন না আমাকে একটু বলেন তো। ওখানে আরেকটি সংগঠনকে দিয়ে সমাবেশ আহ্বান করে প্রশাসন 144 ধারা জারি করে। তার মানে আপনারা বিএনপি থেকে তো বলা হয়েছিল যে আপনারা আইন ভাঙতে চান না, তাই তো? এই অবরোধ, এই হরতাল কোন আইনে আছে আসলে? না, আছে, আমার অধিকার আছে, অবরোধ টাকার অধিকার আছে, আমি ধর্মঘট টাকার অধিকার আমার আছে, এটা আমার সাংবিধানিক মানুষের অধিকার। ধর্মঘট না মানে প্লিজ আমাকে এখন কথা হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড আপনি চালাতে দিচ্ছেন না, সুতরাং আমাকে তো একটা কিছু করতে হবে। আমি অবরোধ রেখে বসে আছি। এখন মনে করেন যে 5 ডিসেম্বরের যে সমাবেশটা আপনি বললেন যে আপনার সরকার পতনের ডাক দিয়েছে, আমরা তো বক্তৃতায় বলবোই যে আমরা সরকারের পতন ঘটিয়ে ছাড়বো বা তাদেরকে আমাদের দাবি মানতে বাধ্য করব। আমি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করলে
যদি সরকারের পতন হয়, সরকার যদি অতটা ঠুনকো হয়, অতটা কাদামাটির উপর দাঁড়িয়ে থাকে, তাহলে তো এই সরকারের পদত্যাগ করা উচিত। যে Exactly. একটা জনসভায় আমার পতন হয়ে যাবে, একটা সমাবেশ ডাকলে পতন হয়ে যাবে, তাহলে সেই সরকার কিভাবে বসে থাকে? তাদের পদত্যাগ করা উচিত। আমরা একটা জনসভার টাল সামলাতে পারবো না, Right. একটা সভা মাত্র। রাইট, আমরা